আপনাকে যদি জিজ্ঞেস করি, রাতে একা নির্জন পথে হাঁটার ভয় আপনার কেমন? হয়তো বলবেন, আমি কোনো ভূতে টুতে বিশ্বাস করি না। ঠিক আছে, বিশ্বাস নাই থাকুক, কিন্তু আজ যে ঘটনাটা আপনাকে শোনাতে যাচ্ছি, সেটা শোনার পর হয়তো আপনি আর কোনোদিন রাতের বৃষ্টি ভেজা পথ ধরে একা হাঁটতে সাহস পাবেন না। ঘটনাটা আমাদেরই গ্রাম, বনগাঁর পাশের ছোট্ট গ্রাম মথুরাপুর। যে গ্রামে এখনো রাত নামলেই শেওড়া গাছের ডালে অদ্ভুত আলো জ্বলে নিভে। যেখানে মাঝরাতে কুকুরগুলো হঠাৎ থরথর করে কাঁপতে থাকে। আর যেখানে গ্রামের বয়স্ক লোকেরা এখনো সতর্ক করে, ওই বটতলার রাস্তা দিয়ে রাতে যাস না। ওটা মানুষ যায় না, ভূত যায়। আজ যে ঘটনাটা বলবো, সেটা ঘটেছিল প্রায় 25 বছর আগে। তখন আমি কিশোর, গ্রামের স্কুল থেকে পড়া শেষ করে রাতের আড্ডায় বসতাম মসজিদের পাশের চায়ের দোকানে। আমাদের সবার খুব চেনা লোক, হরু কাকা, পেশায় কৃষক। মানুষটা লাজুক, কিন্তু গল্প বলায় অদ্ভুত দক্ষতা ছিল। ওর মুখেই প্রথম এই ঘটনার শুনেছিলাম। হরু কাকা সেদিন চায়ের কাপ হাতে নিয়ে বলছিল, দেখিস বাপু, মানুষ জীবনে একটা না একটা জিনিস দেখে, যেটা বললেও কেউ বিশ্বাস করে না। আজ তো তোরা ফিরতি হাসবি, কিন্তু সেদিনের রাতটা আমাকে আজও তাড়া করে। আমরা সবাই চুপ করে বসে পড়লাম। বৃষ্টির শব্দে রাতটা আরো ভয়ানক লাগছিল। হরু কাকা গল্প শুরু করল। সেদিন আশ্বিন মাসের শেষ দিক। দিনের বেলা থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। বিকেলের দিকে বৃষ্টি ধরল, কিন্তু রাত 8টার দিকে শুরু হলো এক ভয়ানক ঝড়। বাতাসে যেন গাছপালা উপড়ে যাবার জোর। হরু কাকার বাড়ি গ্রামের একদম বাইরে, বনের ধারে। রাতে হরু কাকার স্ত্রী, মালতী বউ, হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জ্বর, কাঁপুনি, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা। গ্রামে তখন কোনো ডাক্তার নেই। গ্রামের উত্তর দিকে রামশালপুর বাজার, সেখানেই একজন ওঝা ডাক্তারের মতো লোক থাকতেন, গণেশ বৈদ্য। হরু কাকা বলল, মালতী বউকে ওই অবস্থায় ফেলে রাখা যায় না। বৃষ্টি ঝড় যাই হোক, বৈদ্যকে আনতেই হবে। কিন্তু সমস্যা হলো, বৈদ্যের বাড়ির পথে পড়ছে সেই পুরনো বটতলা, যেখানে নাকি রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে। গ্রামে শোনা যেত, রাতে ওদিক দিয়ে গেলে মনে হয় কেউ পিছন থেকে হাঁটছে, কারো ছায়া গাছের মাথায় ঘুরে বেড়ায়, আর সবচেয়ে ভয়ঙ্কর, মাঝরাতে একটা মেয়ে কান্না করে, আমাকে বাঁচাও। হরু কাকা এসব শুনেছে, কিন্তু গ্রামবাসীর মতো অন্ধবিশ্বাসী সে নয়। তাই ল্যান্টার্ন হাতে নিয়ে পথ ধরল। ঝড় একটু কমেছে, কিন্তু বৃষ্টি প্রকাণ্ড জোরে পড়ছে। রাস্তা কর্দমাক্ত। হরু কাকা এগিয়ে যাচ্ছে, কিন্তু বুকের ভেতর একটা চাপাচাপি অস্বস্তি। রাস্তা যত বনের দিকে এগোচ্ছে, তত অন্ধকার বাড়ছে। আর তখনই ঝোপাত, কাকার চোখের সামনে দিয়ে যেন কিছু একটা ছায়া উড়ে গেল। কাকা থেমে গেল, ল্যান্টার্ন তুলে ধরে সামনে তাকালো। কাকা বলল, আমি ভেবেছিলাম, হয়তো কোনো পাখি। কিন্তু রে বাপু, ওটা পাখি না, অনেক বড় কিছু ছিল। তার গলার স্বর থরথর করে উঠল। গায়ের লোম দাঁড়িয়ে গেল সবার।
বটতলার কাছে পৌঁছতেই যেন আশপাশের সমস্ত শব্দ বন্ধ হয়ে গেল, শুধু বৃষ্টির শব্দ। এমন সময় টুপ 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 কাকার কাঁধে হঠাৎ পানি পড়তে লাগলো। উপরে তাকিয়ে দেখে বটগাছের শেকড়ের ওপর কোনো একটা সাদা জিনিস বসে আছে। কাকা ল্যান্টার্ন তুলে ধরতেই দেখতে পেল সাদা কাপড়ে মোড়া একটা মানুষের মতো ছায়া। মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুলগুলো গাছের শিকড়ের ওপরে ঝুলছে। এক মুহূর্তে সেই সাদা ছায়াটা কাকার দিকে তাকালো বলে মনে হলো। কাকা জমে গেল। ঝড়ের শব্দের ভেতর হঠাৎ একটা অদ্ভুত কণ্ঠস্বর, ওদিকে যাস না, ফিরে যা। কাকার মুখে পানি শুকিয়ে গেল, কিন্তু মালতী বউয়ের কথা মনে হতেই সে নিজের বুক শক্ত করল। বটতলা পার হয়ে হরু কাকা দ্রুত হাঁটতে লাগল। প্রায় 150 গজ যাওয়ার পর শুরু হলো বাঁশঝাড়, আর ঠিক সেখানেই শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর অংশ। হু 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 মেয়ের কান্নার মতো শব্দ। প্রথমে মনে হলো ঝড়ের শব্দের সঙ্গে মিলেমিশে ভুল শুনছে, কিন্তু কয়েক পা এগোতেই কান্নাটা স্পষ্ট হতে লাগলো। কাকা বলে, শপথ করে বলছি, মনে হচ্ছিল একদম আমার পিছনেই কেউ কাঁদছে। হঠাৎ, বাঁচাও, আমাকে বাঁচাও। কাকা পিছনে তাকানোর সাহস পায় না, বরং হাঁটার গতি বাড়ায়। কিন্তু তখনই বাঁশঝাড়ের ফাঁক দিয়ে একটা অবয়ব দেখা গেল। একটা মেয়ে, সাদা পোশাক, ভেজা চুল কাঁধে লেগে আছে। মুখ দেখা যাচ্ছে না, সে বাঁশঝাড়ের ভেতর দাঁড়িয়ে কাকার দিকে তাকিয়ে আছে। কাকা ভয় পেয়ে থমকে গেল। বলল, কে তুমি, কি চাই? মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। কাকার ল্যান্টার্নের আলোয় তার মুখটা যখন স্পষ্ট হলো, তখন কাকার 2 হাঁটু কেঁপে উঠল। তার মুখে কোনো চোখ নেই, গর্তের মতো 2টো কালো দাগ। মুখের চামড়া কুঁচকে গেছে, ওঠা নামা করা বুক থেকে ঠান্ডা বাষ্প বের হচ্ছে। আর সে কেবল বলছে, আমাকে বাঁচাও। হরু কাকা পিছিয়ে যেতে লাগলো, ল্যান্টার্ন কাঁপছে হাতে। মেয়েটা থেমে কাকার দিকে হাত বাড়িয়ে বলল, দেরি হয়ে গেছে, তুই চলে যা, তারা আসছে। কাকা ভয় মরেই যাচ্ছিল। এমন সময় পিছন থেকে টুপ 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 কাদা মারিয়ে কেউ যেন হাঁটছে। কাকা পিছনে তাকালো, গায়ের রক্ত হিম হয়ে যায়। 4-5টা ছায়া, মাটিতে তারা হাঁটছে, কিন্তু তাদের পায়ের ছাপ নেই, বরং যেন তারা মাটির উপরে ভেসে আছে। কাকা দম ফেলে দৌড় দিল বৈদ্যের বাড়ির দিকে। পেছনে শুনতে পেল, ধরো, ওকে ধরো। কাকা প্রায় অচেতন অবস্থায় বৈদ্য গণেশের বাড়িতে গিয়ে পড়ে। গণেশবাবু তাকে পানি খাইয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে হরু, এভাবে ছুটছিস কেন? সব শুনে বৈদ্য চিন্তিত হয়ে বলেন, ওই পথে বহু বছর আগে এক বউ সাপের কামড়ে মারা গিয়েছিল। ওকে নাকি কেউ সাহায্য করেনি। সেই দুঃখে সে ওই পথে ঘোরে। যে দেখেছে, সে আর কোনোদিন আগের মতো থাকে না। কাকা তবুও সাহস করে বলল, চল, তুমি মালতীকে দেখে দেবেন। বৈদ্য বলল, হ্যাঁ, যেতে হবেই, তবে ওই পথে আর ফিরবি না, অন্য পথ ধরব। বৈদ্য মালতী বউকে দেখে ওষুধ দিয়ে বললেন, চিন্তা নেই, সকালে ঠিক হয়ে যাবে।
কিন্তু ফেরার পথে কাকা ও বৈদ্য আর আগের পথ ধরলেন না। তারা বনের পাশের পুরনো পাথরের রাস্তা নিলেন। ভাবছিলেন, এখান থেকে আর কিছু হবে না। কিন্তু রাত তখন প্রায় 12টা। মাঝপথে গিয়ে দেখলেন, ওই মেয়েটা আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। চোখহীন মুখ, কাদা মাখা ভেজা পোশাক। ধীরে ধীরে মাথা কাত করে বলল, তোমরা কেন এলে? আমি তো বলেছিলাম দেরি হয়ে গেছে। বৈদ্যের গলা শুকিয়ে গেল। কাকা তো প্রায় বেহুশ। মেয়েটা এবার ধীরে ধীরে হাত তুলল। পেছনে আবার সেই ছায়াগুলো দেখা গেল। কিন্তু ঠিক তখন বৈদ্য পকেট থেকে নির্বাণী তাবিজ বের করে মন্ত্র পড়ে ছুঁড়ে মারলেন মেয়েটার দিকে। এক ঝলক আগুনের মতো আলো ছিটকে বের হলো। মেয়েটা ভয়ঙ্কর চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ছায়াগুলোও হারিয়ে গেল। বাতাস হালকা হয়ে গেল। হরু কাকা বলল, ওই রাতটার পর আমি বহুদিন জ্বরে পড়েছিলাম। কিন্তু মালতী বউ বেঁচে গেল। আর আমি শপথ করে বলছি, আজও যদি কেউ বলে রাতের বটতলা পথে যেতে, আমি যাব না। তিনি আবার বললেন, এ পৃথিবীতে সবকিছু চোখে দেখা যায় না রে বাবা, কিছু জিনিস অনুভব করতে হয়। চায়ের দোকানের সবাই নিঃশব্দ হয়ে গিয়েছিল। বৃষ্টির শব্দ যেন আরো ভারী লাগছিল। আজও যখন এই গল্প মনে পড়ে, বুকের ভেতর একটা শীতল হাওয়া বইয়ে যায়। কারণ আমি জানি, হরু কাকা মিথ্যা বলেনি। তার কথার সত্যতা আমরা সবাই বুঝেছিলাম পরের দিন সকালে, যখন গ্রামের মানুষ জানালো, বটতলার নিচে সারা রাত ধরে অদ্ভুত কান্নার শব্দ শোনা গেছে।